আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেকটাই ভালো আছো। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। ঈশান আইজার কোমরে ধরে টেনে শূন্যই তুলে নিল। আইজা দুপা দিয়ে ঈশানের কোমরে পেঁচিয়ে ধরলো। ঈশান আইজার গলার নাক ঘষতে ঘষতে বলল, আজ রাত আমার আর তোর। রাত 11টা ছুঁই ছুঁই। আদনান বসে বসে ড্রিঙ্কস করছে। শাহাদাত বসে আছে, সে আজ ড্রিঙ্কস করবে না। কালকে করেছিল, দুপুর পর্যন্ত মাথায় ঝিম ধরেছিল। আদনান এক গ্লাস শেষ করে আবারও ঢালছে। শাহাদাত ওর দিকে তাকিয়ে হতবাক, একটা ছেলে এত ড্রিঙ্কস করে কিভাবে ঠিক থাকে। আদনান একই সময় একই কথা বলে উঠছে, যা শাহাদাতের মাথার উপর দিয়ে যাচ্ছে। আদনান না নিজে ঘুমাচ্ছে না তাকে ঘুমাতে দিচ্ছে। ভাই ভাই, শাহাদাত বিরক্ত নিয়ে জবাব দিল, এতক্ষণ ধরে এত ভুলভাল কথা বলে যাচ্ছিস, এখন আবার কি বলবি? আদনান নেশালো কণ্ঠে বলল, ভাই তুই দেখছিস ম্যানেজারটা কত খারাপ। কেন, ম্যানেজার আবার কি করলো তোকে? ওই ম্যানেজারের বাচ্চা আমাদের বলল যে ওই হোটেলের রুম শেয়ার করে ছাড়া আর কোনো এক্সট্রা রুম নেই। তাহলে শাহানার আইজাকে রুম কোত্থেকে দিল? শালা 2 নাম্বার করে হোটেল চালায়। দেখিস ভাই, আমরা যেই দিন চলে যাব সেই দিন ওই ম্যানেজারকে সত্যি সত্যি পুলিশে দিয়ে যাব। শাহাদাত আদনানকে ধরে বলল, এই ভাই তুই আর খাস না, অসুস্থ হয়ে যাবি। ভাইরে কি আর অসুস্থ হব, আমার আইজাও যে নেই আর আমার শরীরও নেই। মেয়েটাকে কম ভালোবেসেছি কিন্তু আমার হলো না। শাহাদাত খানিকটা রেগে গিয়ে বলল, এই তুই কিসের আইজা আইজা করছিস এখন? আইজার বিয়ে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছিস না? আরও এখানে শানের সাথে হানুমুনি এসেছে, এখনো আইজা আইজা করিস কেন? ভাই তুই বুঝবি না, ভালোবাসছিলাম রে। শাহাদাত এতক্ষণে মেজাজ খারাপ হয়ে গেল। সে আদনানের বেড থেকে সরে গিয়ে নিজের বেডে বসলো। আদনান লাস্ট গ্লাস শেষ করে শাহাদাতের পাশে এসে বসে বলল, এই ভাই ভাই আমার দিকে তাকা। শাহাদাত আদনানের দিকে তাকাতে আদনান বলে উঠল, ভাই চল না একটু শাহানার আইজার সাথে কথা বলে আসি। শাহাদাত বলে উঠল, ড্রিঙ্কস করে কি সব বলছিস? আইজার শানের সাথে দেখা করতে যাবি কেন? আদনান হেসে বলল, একটু আইজাকে দেখবো। শাহাদাতের ইচ্ছে করছে আদনানকে ইচ্ছে মতো পেটাতে। শালা নেশা করে নিজের মধ্যেই নেই, এখন নাকি আইজার সাথে দেখা করবে। কি সব ভুলভাল কথা বলছে। শান এগুলো মোটেও অ্যালার্ট করবে না, আরো পেটাবে আদনানকে। শাহাদাত গম্ভীর গলায় বলল, ভাই তুই এখন শুয়ে পড়, অনেক নেশা করেছিস তাই মাথা ঠিক নেই তোর। আদনান মাথা নাড়িয়ে বলল, ভাই বিশ্বাস কর আমার না খুব আইজাকে দেখতে ইচ্ছে করছে। শাহাদাত স্পষ্ট গলায় বলে উঠল, কিন্তু ও এখন শানের কাছে আছে, ওরা এখন হাজবেন্ড ওয়াইফ, এখন দেখা করতে চাইলেও করতে পারবি না, ও এখন শানের বউ। আদনান বাচ্চালো সুবলে কণ্ঠে বলল, হোম এখন তো শানের বউ, ও এখন দেখা করতে চাইলে মারবে। কিন্তু এই মনকে কি করে বোঝাবো রে, আমি যে আইজাকে এখনো ভালোবাসি। আচ্ছা ভাই, ওরা কি এখনো একই বেডে ঘুমাবে? শাহাদাত গম্ভীর গলায় বলল, ভাই তুই এখন শুয়ে পড়। না রে ভাই, এখন শুয়ে পড়লে সকাল হতে অনেক দেরি হবে, এর থেকে একটু পরে শোবো। আর দেখবো সাথে সাথে সকাল হয়ে গিয়েছে। শাহাদাতের এখন ইচ্ছে করছে আদনানকে পেটাতে। অবশ্য সজ্ঞানে থাকলে আদনান এগুলো কিছুই বলতো না। নেশা করেছে বলে আইজা আইজা করছে আর ভুলভাল কথা বলছে। শাহাদাত সবটা বুঝে বলল, ভাই শান্ত হ, এখন ঘুমিয়ে পড়, দেখবি একটু পরে সকাল হয়ে যাবে, আর সকাল হলে আইজাকে দেখতে পারবি। আদনান আর কথা বলল না, শান্ত ছেলের মতোই নিজের বেডে গিয়ে শুয়ে পড়ল। শাহাদাত আদনানের দিকে তাকিয়ে লম্বা একটা শ্বাস ফেলে বলল, ভাই জীবনটাই এইরকম, আইজাকে আমরা কেউই পাইনি, সেভাবে ভুলতেও পারছি না। আর তুই এখন যা বলছিস সব নেশাই পড়ে বলছিস, জ্ঞানে থাকলে এই কথা বলতি না। আসলে ভাই ভাগ্যই না থাকলে কি আর পাবো? আইজা শানের ভাগ্যই ছিল তাই শান পেয়েছে, তবে আইজা শানের কাছে অনেক অনেক ভালো থাকবে। শাহাদাত উঠে গিয়ে দরজার কাছে গিয়ে রুমটা লক কিনা ভালো করে দেখলো, কারণ এই আদনানকে দিয়ে তার বিশ্বাস নেই এই রাতের বেলায় রুম থেকে বের হয়ে আইজার সাথে দেখা করতে যেতে পারে। শাহাদাত দরজার কাছ থেকে বেডে এসে শুয়ে পড়ল। সকালবেলায় আদনানের ঘুম ভাঙতে সে সজাগ হয়ে হতবিম্ব হয়ে গেল। দেখলো সামনে ছোট টেবিলের উপর ড্রিঙ্কসের বোতলটা পড়ে আছে। সে মাথা খাটিয়ে মনে করতে নিল রাতে তাহলে সে একাই এই 2টা বোতল খালি করেছে। আদনান বেড থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। এখনো নেশার ঘরে ঘরে লাগছে, তাই লম্বা একটা শাওয়ার নিয়ে বের হলো। শাহাদাত তখন ঘুম থেকে উঠে গিয়েছিল। আদনানকে শাওয়ার নিয়ে বের হতে দেখে শাহাদাত হেসে হেসে বলল, কিরে ভাই বিয়ে করিসনি, তাও সকাল সকাল গোসল করলি কেন? আদনান টাওয়ালটা নিয়ে মাথায় চুল মুছতে মুছতে বলল, ভাই নেশার ঘরে মাথাটা কেমন করছিল, এত সকালে গোসল করা। শাহাদাত বেড থেকে নেমে উঠে দাঁড়ালো, এরপরে নিজের ফোন আদনানের হাতে দিয়ে বাঁকা হেসে বলল, ভাই এই রেকর্ডটা শোন। আদনান কপাল কুঁচকে ফোনটা হাতে নিল। শাহাদাত ওয়াশরুমে চলে গেল। রেকর্ডিংটা শুনে আদনানের চোখ বড় বড় হয়ে গেল। রাতে সে কি ভুলভাল কথা বলেছে আর শাহাদাত সেগুলো রেকর্ড করেছে। মিনিট 20 পরে শাহাদাত ওয়াশরুম থেকে বের হতে হতে আদনানের উদ্দেশ্যে বলল, ভাই চল এখন আইজার সাথে দেখা করে আসি।
আদনান রেগে বলল, ভাই নেশার ঘরে বলেছিলাম আর তুই এগুলো রেকর্ড করে রেখেছিলি। শাহাদাত ডেপুটি দাঁত বের করে হেসে হেসে বলল, না তোকে একটু শোনালাম। আদনান সাথেই ফোনটা এগিয়ে দিয়ে বলল, চল খিদে পেয়েছে বুফে যাই। শাহাদাত টাওয়ালটা রেখে বলল, চল আমারও খিদে পেয়েছে। দুজনই রেডি হয়ে রুম থেকে বেরিয়ে গেল বুফেতে। সকাল 9টা। ঈশান আর আইজা এখনো শুয়ে আছে। ঈশান আইজাকে বুকে নিয়ে শুয়ে আছে। আইজা এখনো ঘুমিয়ে আছে। ঈশান আইজার দিকে তাকিয়ে রাতের কথা মনে করে নিজেই মিটমিট করে হাসছে। কিছুক্ষণ পরে আইজা নড়ে চড়ে উঠতে ঈশান ঘুমের ভান করে চোখ বন্ধ করে রইল। আইজার চোখ পিটপিট করে তাকিয়ে দেখলো ঈশানের ঘুমটা। আইজার চোখ পিটপিট করে তাকিয়ে দেখলো ঈশানের মুখটা। ততক্ষণে রাতের কথা মনে পড়তেই লজ্জায় ঈশানের বুকে নুয়ে পড়ল আইজা। সাথে সাথে মাথা তুলে ঈশানের মুখ পানে তাকিয়ে রইল। ঈশানের দিকে তাকাতে আইজা বলল, তুমি না খুব খারাপ হয়ে গিয়েছ। এই বলে আইজা ঈশানের মুখের দিকে এগোলো। কাপা ঠোঁটে ঈশানের ঠোঁট ছুঁয়ে দিল। সাথে সাথে ঈশান চোখ মেলে তাকালো। আইজা খুব লজ্জা পেয়ে গেল। সাথে সাথে উঠে পড়তে নিলে ঈশান আইজার হাত ধরে আবারও নিজের বুকের ওপর নিয়ে আসলো। এরপর আইজার কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে বলল, আমি খুব খারাপ হয়ে গিয়েছি তাই না? আইজা মুচকি এসে বলল, খুব খারাপ হয়ে গিয়েছ। ঈশান সাথে সাথে উঠে আইজাকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। আইজা বলল, কি করছো, ওয়াশরুমে নিয়ে যাচ্ছ কেন? ঈশান বাঁকা হেসে বলল, তোর সাথে আরেকটু খারাপ কাজ করব। আইজা আমতা আমতা করে বলে উঠলো, খারাপ কাজ করবে মানে? ঈশান আইজাকে বাথটবে বসে বলল, একসাথে শাওয়ার নিব। দুজনই শাওয়ার নিয়ে বের হয়ে এলো। দুজনের খাবার রুমে পাঠিয়ে দিয়েছে ম্যানেজার। তাদের কয়দিন বেশ ভালোই কাটলো কক্সবাজারে হানিমুন টিপটা। এরই মাঝে কেটে গেল 2 মাস। এই শান আর আইজা বেশ সুখে আছে। এখন শান আর আইজা দুজনই বেশ সুখে আছে। শাহাদাত আর আদনান তেমন পেছনে লেগে নেই। আর ঈশিতা তারপর থেকে আর বাড়িতে আসেনি। এখন ঈশান নিজের কোম্পানিতে দেখাশোনায় ব্যস্ত হয়ে গিয়েছে। তেমন একটা বাড়িতে থাকে না, রাতে ফিরে আসে। আর আইজা বাড়িতে তার মা আর বড় আম্মুর সাথে টুকটাক রান্না শিখছে। ঈশানের জন্য নতুন নতুন রান্না বান্না করে থাকে। ঈশান বাড়িতে ফিরে সবার আগে আইজাকে বেশ সময় দেয়। আজ বিকেলের দিকে ঈশান অফিসের একটা মিটিং ছিল। এরই মাঝে কল দেয় আমিনা চৌধুরী। ঈশান মিটিং এর মধ্যে ফোন বের করে রিসিভ করে আস্তে করে বলল, মা আমি একটা মিটিং এ আছি, মিটিংটা শেষের দিকে কিছুক্ষণ পরে কল করছি। এই বলে ঈশান কল কেটে দেয় এবং আধা ঘন্টার মধ্যেই মিটিংটা শেষ হয়ে যায়। ঈশান মিটিং রুম থেকে বেরিয়ে এসে নিজের কেবিনে বসলো। এরই মাঝে কেউ কেবিনে নক করলো। ঈশান তাকে ভিতরে আসতে বলে। পরক্ষণে একজন মেয়ে এসে সামনে দাঁড়ায়। সেই মেয়ে ঈশানের বাবার বন্ধুর মেয়ে। এই কোম্পানিতে নতুন জয়েন হয়েছে ঈশানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। মেয়েটার নাম ইমা। দেখতে বেশ স্মার্ট, কাঁধ পর্যন্ত চুল আর আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আচার আচরণ। ইমা ঈশানকে কিছু বলবে অমন সময় ঈশানের ফোন আবারও বেজে ওঠে। এবার তার মা কল দিয়েছে। ঈশান কল রিসিভ করলো। ওপাশ থেকে আমিনা চৌধুরী বললেন, হ্যালো শান। হ্যাঁ মা বলো, মিটিংটা শেষ হয়েছে, এখন বলো কি বলবে। আমিনা চৌধুরী অস্থির গলায় বলল, অনেকক্ষণ ধরে কল করছি, তোমায় আর তোমার মিটিং নিয়ে পড়ে আছো, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। এই কথা শুনতে ঈশানের কপালে ভাঁজ পড়লো। সাথে সাথে বলল, কেন মা, তুমি ঠিক আছো? আর বাবা কিছু হয়েছে নাকি ছোট আব্বুর আম্মুর? ঈশান একদমই প্রশ্নগুলো করলো। আমিনা চৌধুরী ঠান্ডা গলায় উত্তর দিলেন, আমি ঠিক আছি আর তোর বাবা ও ছোট আব্বু আম্মু ঠিক আছে। ঈশান তখন বলল, মা তাহলে বাড়িতে যেতে বলছো কেন? আমিনা চৌধুরী ওপাশ থেকে বলল, আইজা রান্না করতে গিয়েছিল, অমন সময় অসুস্থ হয়ে পড়েছে। এই শুনে ঈশান অস্থির কণ্ঠে বলল, মা আইজা অসুস্থ হয়েছে মানে? ওর কিছু হয়েছে মা? তুমি ডাক্তার ডাকুনি? ডাক্তার মাত্র এসেছে, তুমি ডাক্তারকে বলো আইজাকে দেখতে আমি চলে আসছি। ঈশান ফোন কেটে দিয়ে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। ফোন মানি ব্যাগ পকেটে ভরে যেই বেরিয়ে যাবে ঠিক তখনই ইমা বলল, স্যার আপনি কি এখন চলে যাবেন? ঈশান গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ চলে যাব, একটু কাজ আছে। এই বলে ঈশান কেবিন থেকে বেরিয়ে গেল। ইমাও সাথে সাথে বেরিয়ে গেল। ঈশান নিজের কেবিন লক করে ইমাকে বলল, তুমি সন্ধ্যার মিটিংটা ক্যান্সেল করে দিও। ওকে স্যার। ঈশান গাড়ি ড্রাইভ করার সময় তার মাকে আবারও কল দিল, কিন্তু তার মা কল ধরলো না। কয়েকবার কল দেওয়ার পরেও ধরলো না। এতে ঈশানের চিন্তা আরো বেড়ে গেল। কিন্তু তার বাবাও কল ধরলো না। ঈশান ফোনটা ডেস্কে ছুঁড়ে মেরে গাড়ির স্পিড বাড়ালো। আধা ঘন্টা পরে ঈশান নিজের বাড়ির সামনে এসে গাড়িটা থামালো। গাড়িটা পার্কিং না করে গাড়ি থেকে নেমে দ্রুত বাড়িতে ঢুকলো। দেখলো ডাইনিং রুমে তার বাবা আর তার ছোট আব্বু ডাক্তারের সাথে কথা বলছে। ঈশান ধীর পায়ে এগিয়ে এলো। রওশন চৌধুরী ও নওশান চৌধুরী ঈশানের দিকে তাকালেন। ঈশান অস্থির কণ্ঠে ডাক্তারকে বলল, আঙ্কেল আইজা কেমন আছে? ডাক্তার কিছুক্ষণ চুপ রইলেন, যা দেখে ঈশানের বুকে দুর্বুকানি বেড়ে চলল। ঈশান ডাক্তারের থেকে কোনো উত্তর না পেয়ে রওশন চৌধুরীকে বলল, বাবা আইজার কি হয়েছে? রওশন চৌধুরী কিছু বলার আগে ডাক্তার হেসে ঈশানের কাঁধে হাত রেখে বললেন, শান কনগ্রেচুলেশন, তুমি বাবা হতে চলেছ, তবে আইজার খেয়াল রেখো। এই বলে ডাক্তার চলে গেল। এই শুনে ঈশান কিছুক্ষণের জন্য থমকে গেল। রওশন চৌধুরী ছেলেকে জড়িয়ে ধরে বলল, কনগ্রেচুলেশন শান।
ঈশান হেসে রওশন চৌধুরীর থেকে নিজেকে ছাড়িয়ে কিছু বলতে নেবে, ঠিক তখনই ওপরে তাকিয়ে দেখলো তার মা আর ছোট আম্মু তার রুম থেকে বেরিয়ে এলো। রওশন চৌধুরীকে কিছু একটা ইশারা করলেন। রওশন চৌধুরীর সাথে সাথে ঈশানকে বলল, শান তুমি রুমে যাও, আমি আর ভাই মিষ্টি কিনতে গেলাম, আজকে মিষ্টির বন্যা লাগিয়ে দিব। ঈশান মুস্কি হেসে চলে গেল উপরে। আমিনা চৌধুরী আর মাহমুদা চৌধুরী নিচে এলেন। রওশন চৌধুরী হেসে হেসে সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমরা নাতি হতে যাচ্ছি, এখন এই বাড়িতে ছোট ছোট পায়ে কেউ হেঁটে বেড়াবে, তবে আমার নাতি বড় একটা শখ খাওয়াবে। রওশন চৌধুরী কপালে কুচকে বললেন, শখ? কি শখ খাওয়াবে? রওশন চৌধুরী বললেন, আমার নাতি কোনোদিনই নানা বাড়ি আর দাদা বাড়ির তফাৎ বুঝবে না, সব একটা বাড়িতে পেয়ে যাবে। এই শুনে সবাই হো হো করে হেসে উঠল। মাহমুদা চৌধুরী বললেন, তোমরা দেখছো শান কতটা খুশি হয়েছে? রওশন চৌধুরী বলল, ভাবি ঠিক বলেছেন, কিন্তু বেচারা শ্বশুর শাশুড়ি মা বাবার সামনে প্রকাশ করতে পারলো না। এই বলে রওশন চৌধুরীকে বললেন, এই চল তো, তাড়াতাড়ি মিষ্টি কিনে যেতে হবে। রওশন চৌধুরীর সাথে চলে গেলেন। এইদিকে আমিনা চৌধুরী আর মাহমুদা চৌধুরী বেশ খুশি হয়েছে, অবশেষে তারাও নানি দাদি হবে, তাদের বাড়িতে নতুন অতিথি আসবে। ঈশান ধীরে রুমের দরজা খুলে রুমে ঢুকলো। আয়জা ঈশানকে দেখা মাত্রই মুখ ঢেকে ফেললো, বড্ড লজ্জা লাগছে। ঈশান রুমের দরজা হালকা লাগিয়ে দিয়ে বিছানায় এসে আয়জার কাছে বসলো। আগে আয়জাকে বলবে না সে জানে, সে না জানার ভান করবে। ঈশান আয়জার মুখের উপর থেকে চাদর সরিয়ে বলল, তুমি নাকি রান্না করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলে, ডাক্তার কি বলে গিয়েছে? আয়জা যেন আরো লজ্জায় পড়ে গেল। মনে মনে ভাবলো, ঈশান হয়তো এখনো জানে না সে বাবা হতে যাচ্ছে, কিন্তু বাড়ির সবাই এতক্ষণে যখন জেনে গিয়েছে তাহলে হয়তো ঈশানও জানে। তবে ঈশান অন্য কথা বলছে, তার মানে তাকে এখনো কেউ বলেনি। আয়জা বেশ লজ্জা পাচ্ছে, কিন্তু কি করে বলবে সে? এখন আয়জার কাছে এর থেকে লজ্জা হয়তো কিছুই নেই। ঈশান মুখ টিপে হেসে বলে উঠলো, কিরে বলছিস না কেন? আয়জা মুস্কি হেসে আমতা আমতা সুরে বলল, তো তুমি বাবা হতে চলেছ। এই বলে আয়জা চাদর টেনে মুখ ঢাকলো। ঈশান হেসে আয়জার মুখের দিকে এগিয়ে চাদর সরিয়ে দিয়ে বলল, কনগ্রেচুলেশন বউ। আয়জা যেন ঈশানের চোখে চোখটা রাখতেও পারছে না। ঈশান আয়জার ঠোঁটে চুমু খেয়ে বলল, এখন থেকে কোনো রান্না করতে যেতে হবে না। আয়জা মাথা নাড়িয়ে বলে উঠলো, ঠিক আছে। ঈশান উঠে ওয়াশরুমে চলে গেল। আয়জা উঠে বিছানায় হেলান দিয়ে বসলো। নিজেকে বড্ড খুশি খুশি লাগছে, আর ঈশানের খুশি দেখে অন্যরকম একটা অনুভূতি জাগছে। ঈশান ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো আয়জা বিছানায় হেলান দিয়ে বসে আছে। ঈশান হাসি মুখে এসে বসলো আয়জার কাছে। আয়জা ঈশানের হাতে হাত রেখে বলল, তুমি খুশি হয়েছ? ঈশান আয়জার দু গালে হাত রেখে বলল, আমি খুব খুব খুশি হয়েছি। তুই যে আমাকে এত তাড়াতাড়ি এত বড় একটা উপহার দিবি আমি ভাবতে পারিনি। আজ আমার থেকে খুশি হয়তো কেউ হয়নি। আয়জা ঈশানের বুকে মাথা ঠেকিয়ে বলল, তুমি খুশি হয়েছ এতেই আমার খুশি। ঈশান বলল, শোন, এখন থেকে সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা করবি না, আর কিচেনে ঢোকা একদম বন্ধ। আয়জা মাথা তুলে বলল, তুমি এখনই এত চিন্তা করছো কেন? এখনো তো 1.5 মাস চলছে, আরো এখনো নড়চড় করলে কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না মানে? আমি যা বলছি তাই তোকে শুনতে হবে। আমি আমার বাচ্চা আর বাচ্চার মাকে কোনো রকম অসুবিধা হতে দেখতে চাই না। আয়জা খানিকটা লজ্জা পেয়ে মাথা নত করে ফেললো। ঈশান আয়জার সাথে মস্কারা করে বলল, শোন, তুই এখন তো আর কাজবাজ কিছুই করতে পারবি না। যদি চাস আমি তোর কাছে হেল্প করার জন্য, না মানে। কথার মাঝে আয়জা চোখ পাকানো তাকিয়ে দেখে ঈশান আর কিছুই বলল না, দাঁত বের করে হেসে বলল, না মানে আমি মা আর ছোট আম্মুকে বলবো একটা কাজের মেয়ে এনে দিতে। আয়জা ঈশানকে ঝাড়ু মেরে বলল, এই সরো তো, আমার কোনো হেল্প করতে হবে না তোমাকে। কি মনে করেছো আমি বুঝিনি? তুমি কি বলছো? এই রকম কথা বলে আমি বড় আম্মুকে বলে দেব। ঈশান আয়জাকে বুকে জড়িয়ে বলল, তুই ভাবলি কি করে আমি তোকে রেখে অন্য একজনকে আনবো? আমি শয়তানি করে বলছি। এই তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। তুই ছাড়া অন্য কারো কথা ভাবলেও যেন আমার মরণ হয়। আয়জা সাথে সাথে ঈশানের মুখে হাত রেখে বলে উঠল, হয়েছে, অনেক বড় বড় কথা বলছো। আমার অন্য কারো হেল্প লাগবে না, তোমাকে আমার পাশে চাই। আর এই সময় তো একজন মেয়ে চায় তার পাশে তার স্বামী থাকুক, আমিও তেমন তোমাকে আমার পাশে চাই। ঈশান হেসে বলল, আমি তোমার কোনো অযত্নই হতে দেব না। আমি তোমার সাথে সাথেই থাকবো। অফিসটা শেষ করে আমার আর কোনো কাজের প্রয়োজন নেই। এমন সময় ঈশানকে বাহির থেকে ডেকে উঠলো রওশন চৌধুরী। শান, একবার নিচে এসো তো। ঈশান আয়জা থেকে নিজেকে ছাড়িয়ে বলল, তুই এখানে বসে থাকবি, নামবি না।
তোর শরীর কিন্তু অসুস্থ। এই বলে ঈশান চলে গেল। আইজা ঈশানের যাওয়ার পানে তাকিয়ে হেসে উঠল, বলল, বাবা হওয়ার কথাটা শুনে কতটাই খুশি। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া আমাদের এত খুশি করার জন্য। ঈশান নিচে এসে ড্রয়িং রুমে দাঁড়াতেই নওশান চৌধুরী ঈশানের মুখে মিষ্টি ভরে দিলেন। ঈশান মিষ্টি চিবাতে চিবাতে বলল, তোমরা এত তাড়াতাড়ি মিষ্টি কিনে এনেছ? রওশন চৌধুরী হেসে বলল, কিনে এনে সবাইকে দেওয়াও শেষ, প্রথমবার দাদা হব, এইটুকু তাড়াতাড়ি না করলে হবে? আজকে আমার খুশি শেষ নেই। আমার বংশের সদস্য আসতে চলছে, আমাকেও কেউ দাদা ভাই বলে ডাকবে, আমি তাকে কোলে নিয়ে ঘুরে বেড়াবো। ইস, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই দিনটা আনার জন্য। ফাইজা আর সাদমান ডাইনিং রুমে বসে টিভি দেখছিল। এর কয়েক কদম দূরে আদনান বসেছিল, ল্যাপটপ নিয়ে অফিসের কিছু ডকুমেন্ট দেখছিল। এমন সময় আদনানের ফোনে কল এলো। মাহমুদা চৌধুরী ফোন করেছেন। সাদমান কল ধরে সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন মা? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমার বাবা কেমন আছে? বাবাও ভালো আছে। ও, কি করছো? আমি আর ফায়জা বসে টিভি দেখছি, নিন ফায়জার সাথে কথা বলুন, হোম দাও। সাদমান ফোনটা ফায়জার দিকে এগিয়ে দিল। ফায়জা ফোনটা নিয়ে বলল, হ্যালো মা, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি মা। শোন ফায়জা, তোকে একটা সুখবর দেওয়ার ছিল। সুখবর? আইজা মা হতে চলেছে। ফায়জা খুশি হয়ে বলল, মা এত ভালো খবর, ও এখন কোথায়? রুমে আছে, রেস্ট নিচ্ছে। ও, আর শান কোথায়? শান ওর বাবা আর তোর বাবার সাথে বাইরে গিয়েছে। সবাই বেশ খুশি হয়েছে রে। আজও জানতে পারলাম আইজা রান্না করতে গিয়েছিল, সেইখানে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। পরে ডাক্তার ডেকে আনলাম। ডাক্তার আইজাকে দেখে বলল, ও মা হতে যাচ্ছে। হোম, আইজার খেয়াল রেখো মা, আর আমরা কালকে আসছি। এত বড় খুশির খবর শুনলাম, ওদের সাথে দেখা না করলে ভালো লাগবে না। মাহমুদা চৌধুরী খুশি হয়ে বললেন, ঠিক আছে মা, তাহলে এখন রাখলাম। আর আইজাকে দেখে শুনে রেখো, ও কিন্তু অনেক কিছু বুঝবে না। হোম, দেখে শুনে রাখবো। ফায়জা কল কেটে দিয়ে ফোনটা সাদমানকে দিল। সাদমান বলল, কি সুখবর দিল? ফায়জা হেসে বলল, আইজা মা হতে চলেছে, এই সুখবর দিলে। কিছুক্ষণ ফায়জা আর সাদমানের দিকে তাকিয়ে রইল। কেমন একটা বুক চিরে ব্যথা অনুভব হলো। সাথে সাথে দুজনের দিকে থেকে চোখ সরিয়ে ল্যাপটপে চোখ রাখলো। সাদমান হেসে বলল, তাহলে তো শালিকাকে দেখতে যেতে হয়। হোম, আমি মাকে বলেছি আমরা কালকে যাব। ভালোই করেছ, কালকে সকাল সকাল চলে যাব। এই শুনে ফায়জা বলল, দুটা দিন আমার সাথে থাকবে, অফিসের কাজ আদনান আর বাবা সামলে নেবে। ঠিক আছে, আদনানকে বলছি। সাদমান উঠে দাঁড়িয়ে আদনানকে ডাকলো, এ ভাই শোন তো। আদনান ল্যাপটপ থেকে মাথা তুলে বলল, হোম বলো। ভাই, কালকে শ্বশুর বাড়ি যাবো আইজাকে দেখতে, ও নাকি প্রেগনেন্ট। এই তুই দুইটা দিন একটু অফিসটা সামলে নিস। আদনান স্বাভাবিকভাবে উত্তর দিল, ঠিক আছে। এই বলে আদনান মনে মনে বকে উঠলো, আমার ওপর সব কাজ দিয়ে নিজেরাই ঠিক আনন্দেই থাকবে, তোমার একটা কাজও আমি করে দেব না। ফায়জা আর সাদমান আরো কিছুক্ষণ বসে থেকে উপরে চলে গেল। আদনানও আর বসলো না। আইজার কথাটা শুনে মনটা খারাপ লাগছে, আর সাথে ভাইয়ার কথা শুনে রাগও উঠেছে তার। আদনান নিজের রুমে এসে ল্যাপটপ রেখে দরজা লাগিয়ে শুয়ে পড়লো। এখন আর কোনো কাজই ভালো লাগছে না তার। 2 মিনিট পরে মাথায় এলো শাহাদাতের কথা। সাথে সাথে ভাবলো আইজার মা হওয়ার কথাটা শাহাদাতকে জানাবে। মন খারাপ হলে তার একবার হবে কেন, সাথে শাহাদাতেরও হবে। মন খারাপ হলে তার একার হবে কেন, সাথে শাহাদাতেরও হবে। আদনান কল দিল শাহাদাতকে। শাহাদাত কল রিসিভ করে ওপাশ থেকে কিছু বলার আগে আদনান বলল, এই ভাই, কনগ্রেচুলেশন। শাহাদাত আদনানের কথা শুনে একটু অবাক হলো বেকি। সাথে সাথে ভাবলো কিসের জন্য আদনান কনগ্রেচুলেশন বলল। শাহাদাত গম্ভীর কণ্ঠে বলল, ভাই কিসের জন্য কনগ্রেচুলেশন বললি? আমার তো কোনো স্পেশাল দিন না আজকে। আদনান রসিকতা করে বলল, ভাই তুই মামা হতে যাচ্ছিস, আজ তো স্পেশালি দিন। শাহাদাত ধমকে উঠে বলল, কিসের মামা হতে যাচ্ছি? আমার বোন আছে। আদনান হেসে বলল, আইজা তো তোরই বোন, ও মা হতে যাচ্ছে আর তুই মামা। শাহাদাত পাল্টা ভাবে বলল, আইজা তো তোর ভাবির বোন, সাথে তোর ও বোনের চমুতুল, তাই তোকেও মামা হওয়ার কনগ্রেচুলেশন ভাই। পরের দিন সকালে ঈশান, রওশন চৌধুরী ও নওশান চৌধুরী সকালে নাস্তা করতে বসেছেন। পাশে আমিনা চৌধুরী ও মাহমুদা চৌধুরী দাঁড়িয়ে আছেন। এমন সময় ঈশান রওশন চৌধুরীকে বলল, বাবা আমার একটা কথা বলা ছিল। রওশন চৌধুরী ঈশানের দিকে তাকিয়ে বলল, হোম বলো। বাবা, অফিসে আরেকজন ম্যানেজারের নিয়োগ দাও, যিনি এখন আছেন উনিও থাকবে, আর আরেকজন আমার সাথে সাথে কিছু কাজের হ্যান্ডেল করে দিবে। রওশন চৌধুরী বলল, কিন্তু কেন? ঈশান বলল, বাবা আমার এখন থেকে আইজার পাশে থাকা উচিত। যদি আরেকজন লোক সাথে নেই কাজ করি, তাহলে আমার প্রেশার কিছুটা কমবে। আমি আইজার কাছে থেকে ওকেও কিছুটা সময় দিতে পারবো। রওশন চৌধুরী ঈশানের কথাটা বুঝলেন। তিনি ঈশানকে বললেন, ইমা তো তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে নতুন জয়েন করেছে, ও কেমন কাজ করছে? ভালো। এই শুনে রওশন চৌধুরী বললেন, তাহলে ইমাকে নিয়ে কাজ করে যাও, আর ওর মেয়াদও আছে। ঈশান
উঠে দাঁড়ালো এবং স্পষ্ট গলায় বলল, বাবা আমি মেয়ে মানুষ নিয়ে কাজ করতে পারবো না। ঈশান এই নিয়ে কথা বলে বাড়ি থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। অফিসে এসে কেবিনে বসতে ইমা এসে নক করে। ঈশান ঢুকে বলল, ইমা এসে বলে, স্যার কালকের মিটিংটা ক্যান্সেল করার পরে ওনারা আজকে মিটিংটা অ্যারেঞ্জ করতে বলেছে। ঈশান গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে অ্যারেঞ্জ করতে থাকো। ওকে স্যার, আর এই ফাইলগুলো একটু দেখে নেবেন স্যার, এখানে রেখে যাও। ইমা ফাইলগুলো রেখে চলে গেল। কালকে যেই মিটিংটা ঈশান ক্যান্সেল করেছিল সেটা মূলত সাদমানের কোম্পানির সাথে মিটিংটা হওয়ার কথা ছিল। আজকে বিকেলে এই মিটিংটা হবে। সাদমান নেই, শ্বশুর বাড়ি গিয়েছে, তাই এই মিটিংটা এন্ট্রি করবে আদনান। আদনান অবশ্যই জানে না আজ ঈশানের কোম্পানির সাথে তার মিটিং আছে। দুপুরের দিকে ঈশান নিজের কেবিনে বসে আইজাকে কল দিল। এখন শুধু আইজার জন্যই চিন্তা হয় না, আরো একজন নতুন সদস্যের জন্যও চিন্তা হয়। হ্যালো হোম, বলো কি করছো? কেবিনে বসে আছি, তুই কি করছিস? ব্যালকনিতে বসে আছি। খেয়েছিস? হোম খেয়েছি। তুই খেয়েছিস তো? হোম। ঈশান কথা বলার মাঝে মুস্কি হেসে বলল, বউ জানিস কিসের প্র্যাকটিস করছি? আইজা কৌতূহল নিয়ে বলল, কিসের প্র্যাকটিস করছো? তোকে তুমি বলা প্র্যাকটিস করছি। এখন তো আর তুই করে বলা যাবে না, তুই করে বললে আমার সন্তানই আমাকে ধরে মারবে। ঈশানের এই কথা শুনে খিলখিল করে হেসে উঠলো আইজা। এই হাসি যেন থামছি না। ঈশান কপালে ভাঁজ এনে বলল, এই তুই হাসছিস কেন? আমি তো ঠিকই বলছি, এখন তুই করে বলা যাবে না। অবশ্যই সন্তানের সামনে তার মাকে তুই করে বলা খারাপ হবে। আইজা মাথা ধুলিয়ে বলল, ঠিক আছে তুমি করে বলার প্র্যাকটিস চালিয়ে যাও, তবে আমার কিন্তু ভালো লাগবে। ঈশান মুখে হাসি এনে বলল, তুই খুশি হবি তুমি করে বললে? হুম, তাহলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তবে জানিস একটু কষ্ট হবে, কারণ সেই ছোট্টবেলা থেকে তোকে তুই করে বলে এসেছি। তাড়াতাড়ি তুমি করে বলতে অভ্যস্ত হতে পারবো না, প্র্যাকটিস করতে হবে। আইজা হেসে বলল, হুম বেশি বেশি প্র্যাকটিস করো। আর আজকে বাড়িতে ফিরবে কখন? বিকেলে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, মিটিংটা শেষ করে ফিরবো। বিকেলে আদনান আর তার অফিসের কলিগ দুজন মিলে ঈশানের অফিসে আসে। আদনান এখানে এসে বুঝে গিয়েছে এটা ঈশানদের অফিস। আদনান মনে মনে ঠিক করলো মিটিংটা পরে ঈশানের সাথে দেখা করে যাবে, না হলে ভালো দেখাবে না। আদনান ও তার অফিস কলিগ এসে মিটিং রুমে বসলো। এর কিছুক্ষণ পরে ঈশান তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইমা ও ম্যানেজারকে নিয়ে মিটিং রুমে প্রবেশ করে। আদনান ঈশানকে দেখে উঠে দাঁড়াতেই ঈশান হাত ইশারা করে বসতে বলল এবং আদনানের দিকে এগিয়ে যেতে যেতে আদনান হাত বাড়িয়ে কুশল বিনিময় করলো। পাশ থেকে ইমা ঈশানকে বলল, স্যার উনি আদনান মির্জা। আজ ওনার ভাই সাদ্দাম মির্জানের সাথে মিটিংটা হওয়ার ছিল, কিন্তু সাদমান মির্জান তার পার্সোনাল কাজের জন্যই মিটিংয়ে এন্ট্রি করতে পারেননি। এর বদলে ওনার ভাই আদনান মির্জানকে পাঠিয়েছেন। এই শুনে ঈশান আদনানকে বললেন, আদনান ভালো আছো? আদনান হালকা হেসে বলল, হুম ভালো আছি। আপনি কেমন আছেন? ঈশান নিজের চেয়ারে বসতে বসতে বলল, ভালো আছি। মিটিং চললো প্রায় 1.5 ঘন্টার মতো। আদনান মিটিং এর পুরো সময়টার মাঝে মাঝে ইমার দিকে একটুও খেয়াল করছে। ইমা ঈশানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এটাই বুঝতে বাকি নেই। আদনান মিটিং শেষ করে তার কলিগের সাথে নিয়ে ঈশানের অফিস থেকে বেরিয়ে যায়। আদনান মিটিং শেষ করে তার কলিগকে সাথে নিয়ে ঈশানের অফিস থেকে বেরিয়ে যায়। এর মাঝে ঈশানের অফিসে তার জন্য ডিনারের ব্যবস্থা করে ফেলেছিল, কিন্তু আদনান একটু আহানি জানায়। আদনান তার অফিসের কলিগকে ড্রপ করে দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। ড্রপ করতে করতে সাদাতকে কল দিল, কিরে ভাই কি করছিস? সাদাত বলল, একটু শপিং এ বেরিয়েছিলাম, মাত্র বাড়িতে আসলাম। তুই কি করিস? মনে হচ্ছে গাড়িতে। হুম ভাই গাড়িতে, একটা মিটিং এ ছিল, সেটা শেষ করে বাড়িতে যাচ্ছি। ও জানিস ভাই, আজকে শানের কোম্পানির সাথে মিটিংটা ছিল। ভাই তো ভাবিকে নিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছিল, তাই ভাইয়ের বদলে আমি গিয়েছিলাম মিটিং এ এন্ট্রি করতে। ও শান কিছু বলেছে কি? না ভাই, স্বাভাবিকভাবে মিটিংটা হয়ে গিয়েছে, আর মিটিং শেষে তো ডিনারের জন্য থাকতে বললো, কিন্তু চলে এসেছি। আর তোর ভাই মিটিং এ এন্ট্রি করলো না কেন রে? শ্বশুর বাড়িতে গিয়েছে কেন? আদনান নীরব কণ্ঠে বলল, আইজাকে দেখতে গিয়েছে। শাহাদাত বাঁকা এসে বলল, তুইও যেতিস, যতই হোক তোরও তো ভাবির বোন। এই শুনে আদনান বলল, এই ভাই রাগাস না তো। শাহাদাত হাসলো। পরক্ষণে আদনানের মাথায় এলো ঈশানের অফিসের মেয়েটার কথা। সাথে সাথে শাহাদাতকে বলল, ভাই আজকে শানের অফিসে গিয়ে দেখি ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একজন মেয়ে, শানের সব কাজে ওকে হেল্প করে। এই শুনে শাহাদাত গা ছাড়া ভাব নিয়ে বলল, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? সব কাজ তো করেই দিবে। আদনান বলল, ভাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানে বুঝছিস, আবার একটা মেয়ে শানের সাথে সাথেই থাকে। শাহাদাত সাথে সাথে বলে উঠলো, মেয়েটাকে তোর ভালো লেগে গিয়েছে নাকি? আদনান দাঁত চেপে বলল, শালা আমার পছন্দ হলে কি তোকে বলতাম? শাহাদাত মস্কারা করে বলল, না তা বলতি না, তবুও মেয়েটার কথা শুনে মনে হলো তুই ওকে পছন্দ করিস। আদনান একটু চিন্তিত কণ্ঠে বলল, না ভাই পছন্দ করি না, তবে মেয়েটা তো আবার শানের সাথে থাকে, শানকে যদি পছন্দ করে বসে আর করলেই কি শান ওর দিকে তাকিয়ে দেখবে? ভাই তুই এতদিনে এইটুকু বুঝেছিস শান আইজা ছাড়া আর অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবে না। বুঝতে পেরেছি। ঈশান বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো।
বাড়ির বড়রা আগেই খেয়ে যায়, যার যার রুমের মতো চলে গিয়েছে। সাদ্দাম, ফায়েজা, আয়েজা আর ঈশান একসাথে খেতে বসলো। মাহমুদা চৌধুরী সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। খাবার খাওয়ার মাঝে ঈশান সাদমানকে বলল, দুলা ভাই, কালকে কি আপনার কোনো একটা কোম্পানির সাথে মিটিং ছিল যা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল? সাদমান সাথে সাথে বলল, পরে আজকে সেই মিটিংটা অ্যারেঞ্জ করা হয়েছে আর সেটা আদনানকে পাঠিয়েছি। আর ওয়েট, তুমি কি করে জানলে শান? ঈশান বলল, ওই ভাই, মিটিংটা আমাদের কোম্পানির সাথেই হয়েছিল। সাদমান হেসে বলল, তাহলে তো বেশ ভালোই হয়েছে। সবার আগে আয়েজার খাবার খেয়ে উপরে চলে গেল, তাই কিছুক্ষণ পরে ঈশানও চলে গেল। ঈশান রুমে এসে দেখলো আয়েজা ওয়াশরুম থেকে বের হলো। ঈশান দরজা লাগিয়ে দিয়ে ল্যাপটপ নিয়ে বিছানায় বসলো আর আয়েজা ঈশানের কাছ ঘেঁষে শুয়ে পড়লো। ঈশান আয়েজাকে নিজের বুকের সাথে মিশিয়ে কাছাকাছি রেখে কাজ করছে। আবার কিছুক্ষণ পর পরই আয়েজাকে দেখছে। ঈশান কাজের মাঝেই আয়েজাকে ডাক দিল, বউ। আয়েজা সাথে সাথে জবাব দিল, বলো। ঈশান হেসে বলল, আচ্ছা, আমাদের সন্তান হলোই, সন্তানের নাম কি রাখবো? অবশ্যই আমার নাম আর তোমার নাম মিলিয়ে একটা নাম রাখবো। আয়েজা মাথা নাড়িয়ে বলল, আমিও এমনটাই ভেবে রেখেছিলাম। শোনো, ছেলে হলে আমাদের নামের সাথে মিলিয়ে রাখবো, আর যদি মেয়ে হয় তাহলে আমাদের নামের সাথে মিলিয়ে রাখবো। ঠিক আছে। আয়েজা চট করে প্রশ্ন করলো, আচ্ছা, তোমার ছেলে বাবু ভালো লাগে নাকি মেয়ে বাবু ভালো লাগে? ঈশান আয়েজার দিকে তাকিয়ে বলল, আল্লাহ আমাকে মেয়ে দিলেও খুশি হব, আর যদি তিনি ছেলে দেন তাহলেও খুশি হব, তবে আমার মেয়ে বাবু ভালো লাগে। দুজনেরই এমন মিষ্টি মিষ্টি কথোপকথন চলতে লাগলো। আয়েজা ঈশানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে। ঈশান ল্যাপটপটা বিছানার পাশে সাইড টেবিলে রেখে আয়েজার বুকে জড়িয়ে শুয়ে পড়ল। আয়েজাকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। সকাল 8:30টার বেশি বেজে গিয়েছে। ঈশান আয়েজাকে নিয়ে তখনও শুয়ে আছে। এমন সময় ঈশানের ফোন বেজে উঠল। ঈশান হাত বাড়িয়ে ফোন নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখলো ইমা কল দিয়েছে। ঈশান এইদিকে ফোনটা সাইলেন্ট করে রেখে দিল। মনে মনে বলল, এই জন্যই মেয়ে মানুষের সাথে কাজ করতে চাইনি, এখন বউকে নিয়ে থাকবো। আর যদি এই মেয়ে কাজের জন্য হোক বা অন্য বিষয়ে হোক কল দেয়, বউ আবার অন্য কিছু মনে করবে, এমনি কি সন্দেহ করতে পারে। ঈশান মনে মনে ভাবলো, মেয়েটা খারাপ না, এমনকি অফিসের কাজ ছাড়া অন্য কোনো কথা বলে না, তবুও এই মেয়ের অন্য কোনো কাজে শিফট করতে হবে। এমন সময় আয়েজা ঈশানের বুক থেকে মাথা তুলে ঘুম চড়ানো কণ্ঠে বলে উঠলো, কে কল দিয়েছে? ধরলে না কেন? ঈশান বলল, অফিস থেকে কল দিয়েছিল। আয়েজা আগের নাই বলে উঠলো, কে কল দিয়েছিল? ধরে কথা বলো, দরকারও তো হতে পারে। ঈশান গম্ভীর গলায় বলল, তোর থেকে দরকার কিছুই নেই, তোর থেকে দরকারি কিছুই নেই। এই বলে ঈশান মিনিট পাঁচেক আয়েজার সাথে টুকটাক কথা বলে উঠল। আজ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এতক্ষণে হয়তো তার বাবা ও ছোট আব্বু অফিসে চলে গিয়েছে। এখন তাকে তাড়াতাড়ি করে অফিসে যেতে হবে। ঈশান তাড়াহুড়ো করে রেডি হতে নিলে অফিসে যাওয়ার জন্য। আয়েজাও উঠে ফ্রেশ হয়ে বিছানা গুছিয়ে বসে আছে। আয়েজা চোখে পড়লো ঈশানের ফোনটা সাইলেন্ট অবস্থায় বেজে চলছে। আয়েজা ততক্ষণে ফোনটা হাতে নিল। দেখলো ইমান আহমেদ নাম্বার থেকে একটা কল এসেছে। ঈশান আয়েজাকে দেখছে। আয়েজা ঈশানের উদ্দেশ্যে বলল, ইমা নামের একটা মেয়ে কল করছে। ঈশান স্বাভাবিক ভঙ্গিতে বলল, রিসিভ করে কথা বলো। এই শুনে আয়েজা পুনরায় ফোনের দিকে তাকালো। ঈশান এগিয়ে এসে আয়েজার হাত থেকে ফোনটা নিয়ে কল রিসিভ করলো। আয়েজা যাতে সন্দেহ থেকে দূরে থাকে তার জন্য ঈশান কলটা লাউডে দিল। হ্যালো স্যার। হ্যাঁ বলো ইমা। স্যার, আপনি এখনো অফিসে আসছেন না বলে আপনাকে বড় স্যার মানে আপনার বাবা ফোন করতে বললো। আপনি কি ব্যস্ত স্যার? না, বাবাকে বলো আমি আসছি। ওকে স্যার। ঈশান কল কেটে দিয়ে আয়েজাকে বলল, ওর নাম ইমা, আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে জয়েন করেছে নতুন। আয়েজা বলল, ওহ ঠিক আছে, তুমি তাহলে অফিসে যাও, বড় আব্বু যেতে বলেছে। আয়েজার এই কথা শুনে ঈশান মনে মনে স্বস্তি পেল। আর যাই হোক, আয়েজা বুঝেছে ইমার বিষয়টা। ঈশান বেরিয়ে গেল। আয়েজা ঈশানের পেছন পেছন বেরিয়ে ডাইনিং রুমে পর্যন্ত এলো। ঈশানের দেরি হওয়া যাওয়াতে আমিনা চৌধুরী ঈশানের জন্য খাবার প্যাক করে রেখেছিলেন, যাতে রাস্তায় অথবা অফিসে গিয়ে খেয়ে নেয়। আমিনা চৌধুরী ঈশানের হাতে টিফিনটা দিয়ে বেরিয়ে চলে গেলেন। ঈশান চলে যাওয়ার আগে আয়েজার দিকে তাকিয়ে বলল, একদম নড়চড়া বেশি করবি না, সিঁড়ি দিয়ে নামার সময় দেখে শুনে পা ফেলে নামবি। আয়েজা হেসে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে, দেখে শুনে নামবো। এখন তুমি যাও, পরে বড় আব্বু বকুনি দিবে। ঈশান আরেক পলক আয়েজার দিকে তাকিয়ে চলে গেল। মাহমুদা চৌধুরী আয়েজাকে দেখে বলল, অনেক কথা হয়েছে, এখন খাবি, এই দিকে আয়। আয়েজা বুঝতে পারলো তার মা কিচেনে ছিল। একটুখানি লজ্জা পেয়ে গেল। মাহমুদা চৌধুরী আবারও ডাক দিয়ে বললেন, কিরে, তোকে ডাকছি না? এখন খাবার অনিয়ম করে খেলে হবে? আমাদের সময় আমরা এমন অনিয়ম করিনি বাপু, এদিকে আয়। আয়েজা এগিয়ে গিয়ে খাবার টেবিলে বসলো। এর একটু পরে ফায়জা এলো। আয়েজা ফায়জাকে দেখে বলল, আপু খেয়েছ? ফায়জা বলল, খেয়েছি। দুপুরের দিকে আয়েজা গোসল করে নিচে নামলো। এরপরে খাবার খেয়ে নিজেই ডাইনিং রুমে বসে টিভি অন করলো। ফায়জা আয়েজার পাশে এসে বসলো। ফায়জা আয়েজাকে বলল, শোন আয়েজা, আজকে বিকেলে চলে যাব, যাওয়ার আগে তোকে কতগুলো কথা বলে যাই। আয়েজা টিভির সাউন্ডটা কমিয়ে বলল, হ্যাঁ আপু বলো। ফায়জা আদেশ রূপে বলল, শোন,
এখন তুই মা হতে চলেছিস, এখন অনেক নিয়ম আছে যা তোকে মেনে চলতে হবে। সন্ধ্যার পরে বাড়ির কোথাও যাবি না, ছাদে তো মনের ভুলও না, আর কোনো খারাপ লাগলে চুপ করে বসে থাকবি না। এখন থেকে তোকে নিজেও তোর সন্তানের কেয়ার করতে হবে। কোনো কিছু হলে বাড়ির মা আছে, বড় আম্মু আছে, ওদের জানাবি, শান ভাইয়াকেও জানাবি, আর প্রয়োজন হলে আমাকেও কল দিবি। আইজার কেমন একটা মায়া ভরা চোখ নিয়ে তাকালো বড় বোনের দিকে। এখন মনে হচ্ছে বড় বোন থাকা সত্যি কতটাই ভাগ্যবান। আইজা হেসে বলল, ঠিক আছে আপু, তুমি যা যা বলছো আমি সব মেনে চলবো। আর কয়টা দিন থাকো না? ফাইজা হালকা হেসে বলল, কি করে থাকি বল, আমি কয়টা দিন পরে আবারও আসবো। ঠিক আছে আপু। এমন সময় আমিনা চৌধুরী ডাইনিং রুমে প্রবেশ করতে করতে বললেন, দুই বোনের কি এমন গুরুত্বপূর্ণ কথা চলছে শুনি? ফাইজা হেসে বলল, বড় আম্মু, আমি চলে যাওয়ার আগে আইজাকে বোঝাচ্ছি ওর এখন কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। আমিনা চৌধুরী ফাইজার পাশে বসে রসিকতা করে বলল, ছোট বোনকে বোঝাও, আর আমরা তোমাকেও কবে বোঝাতে পারবো শুনি? ফাইজা খানিকটা লজ্জা পেয়ে বলল, বড় আম্মু, সময় হোক তখনই বুঝবে। আমিনা চৌধুরী হেসে বলল, ইস, লজ্জা পেতে হবে না। সন্ধ্যার দিকে ঈশান বাড়ির উদ্দেশ্যে ফিরছে, সাথে তার বাবাও আছে। ঈশান স্টার্টিং এ হাত রেখে তার বাবাদের উদ্দেশ্যে বলল, বাবা, আমি কালকে যে তোমাকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে কথা বললাম সেটা নিয়ে কি ভাবলে? রওশন চৌধুরী বললেন, শান, তুমি যা বলছো এটাও ফেলে দেওয়ার মতো না। ঈশান তপ্তশ্বাস ফেলে বলল, বাবা, আমি তোমাকে অ্যাসিস্ট্যান্ট পাঠাতে বলতাম না। বাবা, আমি তোমাকে অ্যাসিস্ট্যান্ট পাল্টাতেই বলতাম না। বেবি, দেখো, আমি একজন বিবাহিত পুরুষ, আমার বাড়িতে বউ আছে, এমনকি আইজাকে এখন আমার বেশি সময় দিতে হবে। আর ইমা অফিসের যে কোনো বিষয় নিয়ে একবার দুইবার কল দিলে আইজা সন্দেহ করতে পারে, আর আমি এই সন্দেহ একদম অ্যালার্ট করতে চাইছি না। রওশন চৌধুরী ঈশানের দিকে তাকিয়ে বলল, এত ভালোবাসিস বউকে? ঈশান স্পষ্ট গলায় বলল, এত ভালোবাসি, আর এই ভালোবাসায় সন্দেহর মতোই কিছুই ঢুকতে দিতে চাচ্ছি না। রওশন চৌধুরী হেসে বললেন, ঠিক আছে, ইমা আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে, আর ম্যানেজারকে তুই সাথে নিয়ে যা। ঈশান স্বস্তির শ্বাস ফেলে বলল, ধন্যবাদ বাবা। পরের দিন বিকেলে আস্তাদ মির্জান আর সাদ্দার অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আবারও খাবার টেবিলে বসছিলেন। ফাইজা খাবার বেরিয়ে দিয়েছেন, আদনান নেই সবার মাঝে, এমনকি আজ অফিসও যায়নি। আস্তাদ মির্জান খাবার খেতে খেতে সাদমানকে বললেন, তোমার ছোট ভাই কোথায়? আজ অফিসে গেল না, এমনকি বাড়িতেও এসেও দেখছি না। সাদমান মাথা তুলে তাকিয়ে বলল, আমিও তো দেখছি না। সাদমান ফাইজার দিকে তাকিয়ে বলে উঠলো, ফাইজা, তুমি দেখেছ? ফাইজা মাথা নাড়িয়ে বলে উঠলো, না, আমিও তো আজকে ওকে দেখিনি, সকালে এক নজর দেখেছিলাম, তারপর তো বাড়িতে ঢুকিনি। আসাদ মির্জান ফাইজাকে বললেন, একবার আদনানকে কল দাও তো বৌমা। ফাইজা খাবার টেবিল থেকে কিছুটা দূরে গিয়ে আদনানকে কল দিল। আদনান ফোন ধরলো না, যা দেখে ফাইজার কপালে চিন্তিত রেশ পড়ে গেল। ফাইজা আবারও কল দিল, কিন্তু আদনান কল ধরলো না। আসাদ মির্জান হাই তুলে ফাইজাকে বলল, আদনান কল ধরেছে? না বাবা, কল ধরছে না, রিং বেজেই কেটে যাচ্ছে। আদনান সকালে বের হয়েছিল অফিসের উদ্দেশ্যে, কিন্তু অফিস পর্যন্ত যেতে পারেনি। কিছু দূর যাওয়ার পরে রাস্তায় দেখতে পায় কেউ একজন অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই চারদিকে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ এগোচ্ছে না। এই দেখে আদনান নিজের গাড়ি থেকে নেমে ভিড় ঠেলে এগিয়ে গেল। সামনে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। আদনান মেয়েটার চেহারা বুঝতে গাড়ির দরজার কাছে এগিয়ে যেতে তার গায়ের লোম শিরিয়ে উঠল। মেয়েটাকে সে চিনে, মেয়েটার নাম ইমা, ঈশানের অফিসের। আদনান ঈশানের অফিসে যেই দিন মিটিং এর এন্ট্রি করতে গিয়েছিল সেই দিন ইমাকে দেখতে পেয়েছিল। ইমা ঈশানের অ্যাসিস্ট্যান্ট হয়ে ওই অফিসে কাজ করছে। আদনান আশেপাশে তাকালো, কেউ মেয়েটার দিকে এগিয়ে আসছে না। এই দেখে আদনানের কিছুটা রাগ হলো। চারপাশে এত এত মানুষ, কিন্তু একজন মানুষ বিপদে পড়ে আছে, তাকে কেউ ধরতে দেখছে না। আদনান সবার উদ্দেশ্যে ধমকে উঠে বলল, এই আপনারা সরুন তো, আপনারা ভাই এমন কেন? একটা মেয়ে এভাবে পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আদনান গাড়ির দরজা খুলে ইমাকে কোলে তুলে নিয়ে নিজের গাড়ির দিকে গেল। ব্যাক সিটে ইমাকে রেখে ড্রাইভিং সিটে বসে দ্রুত হসপিটালের উদ্দেশ্যে চলে গেল। আদনান ড্রাইভ করার সময় একটু পর পর পেছনে ফিরে ইমাকে দেখছে। ইমা নতুন নতুন ড্রাইভিং শিখেছে, আজ নিজেই গাড়ি চালিয়ে অফিসে যাচ্ছিল। তার বাবা নাও করেছিল, বলেছিল ড্রাইভারকে সাথে নিতে, কিন্তু ইমা তার বাবার কথা শোনেনি, আর গাড়িটা আজ নিজের নিয়ন্ত্রণে আনতে না পেরে রাস্তার বর্ডারের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। আদনানের দেখেই মনে হচ্ছে ইমা শুধু মাথায় ব্যথা পেয়েছে, সেন্সলেস হয়ে গিয়েছিল, এতটা গুরুতর আহত হয়নি। আদনান হসপিটালে ইমাকে অ্যাডমিট করিয়ে ইমার পরিবারকে জানাতে চায়, কিন্তু ইমা পরিবারের নাম্বার অথবা কিছুই তো আদনানের জানা নেই। আদনান সাথে সাথে ঈশানকে কল দিয়ে জানায়। মিনিট 20 পরে ঈশান আর রওশন চৌধুরী হসপিটালে চলে আসে। রওশন চৌধুরী তার বন্ধু সাইফুল রহমানকে কল দিয়ে জানায়। কিছুক্ষণের মধ্যে সাইফুল রহমান অস্থির হয়ে হসপিটালে আসেন। আদনানও ওদের সাথেই ছিল বিকেল পর্যন্ত। সাইফুল রহমান আদনানকে বললেন, বাবা, তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো আমি ভেবেই পাচ্ছি না। ধন্যবাদ জানালেও কম হয়ে যাবে। তুমি আমার মেয়েকে না নিয়ে এলে আমার মেয়ে ওইখানেই পড়ে থাকতো।
আদনান হালকা হেসে বলল, আঙ্কেল ধন্যবাদ জানাতে হবে না, এটা আমার কর্তব্য। সন্ধ্যার দিকে আয়েজা কল দিল ঈশানের ফোনে। দুপুর থেকে ঈশানকে কল দিয়ে যাচ্ছে কিন্তু ঈশান ধরেনি। ঈশান কল রিসিভ করতে আয়েজা অস্থির কণ্ঠে বলল, হ্যালো, তুমি কোথায়? দুপুর থেকে কল করছি, ধরছো না কেন? ঈশান বলল, হসপিটালে ছিলাম। আয়েজা কপালে কুঁচকে বলল, হসপিটালে ছিলে? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, ইমা অ্যাক্সিডেন্ট করেছিল, সেটা আবার আদনান দেখে ওকে হসপিটালে নিয়ে এসেছিল আর আমাদের কল দিয়েছিল। সেইখানেই সারাদিন পার হয়ে গেল। ওহ, ইমা এখন কেমন আছে? এখন জ্ঞান ফিরেছে? একটু ভালো আছে। আর আমি বাড়িতে এসে বলছি। ঠিক আছে, দেখে ড্রাইভ করে এসো। পরের দিন বিকেলের দিকে ইমা হসপিটাল থেকে ডিসচার্জ করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। হসপিটালে থাকতে ইমা তার বাবা থেকে আদনানের কথা শুনেছে, এমনকি আদনানকেও চিনতে পেরেছে। আর আদনানও তাকে হসপিটালে অ্যাডমিট করিয়েছিল। এখন ইমার আদনানের সাথে তার কথা বলে থ্যাংক ইউ জানানোই উচিত, কিন্তু ইমার কাছে ফোন না থাকায় জানাতে পারিনি। ইমা বাড়িতে ফিরে সেই দিন রাতে অসুস্থ শরীর নিয়ে অফিসের কিছু ডকুমেন্ট থেকে আদনানের নাম্বারটা জোগাড় করতে পেরেছে। ঈশানের অফিসের মিটিং এর পর থেকে আর এই 2 দিনই আদনানের নাম মানুষ নিয়ে ভাবতে ভাবতে ইমার কথা বলার আগ্রহ বেড়ে চলছে। রাত 10টা, আদনান শুয়ে আছে আর ইমার কথা ভাবছে। আদনানের মাথা থেকে এই ইমার নাম সরাতেই পারছে না, কোনোভাবে এই টপিক থেকে নিজেকে বিরতি দিতেই পারছে না। এরই মাঝে আদনানের ফোন বেজে উঠলো। আদনান ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আননোন নাম্বার। আদনান প্রথমে ধরতে চাইলো না, এরপর কি মনে করে রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আদনান কল রিসিভ করে কথা বলায় ইমার মুখে অজান্তে হাসি ফুটে উঠলো। সাথে সাথে খুশি হয়ে বলল, আমি ইমা বলছি, আমাকে চিনতে পেরেছেন?